নমস্কার, ডক্টর এমিলি ব্যানার্জি, জেনেটিক কাউন্সিলর, জিনোম। আজকে কয়েকটা প্রশ্ন আপনাদের থেকে জিনোমের কাছে এসছে, আমি সেগুলোর আনসার করতে চেষ্টা করছি। আমাদেরই পেশেন্টদের কাছ থেকে এসছে। মিসেস তন্দ্রা জিজ্ঞাসা করেছেন, দীর্ঘ 4 বছরের চেষ্টার পরেও দেখছেন যে তার দিকে কোনো প্রবলেম নেই, কিন্তু যখন হাজব্যান্ডের টেস্ট হয়েছে দেখা গেছে যে সিমেন পরীক্ষায় স্পার্ম পাওয়া যাচ্ছে না। তাহলে কি তারা স্বাভাবিকভাবে বাবা মা হতে পারবেন? এটাই প্রশ্ন। এখানে আমি বলবো স্বাভাবিকভাবে বাবা মা হওয়াটা সম্ভব হবে না, কারণ হচ্ছে যে হাজব্যান্ডের থেকে তো আমরা স্পার্ম পাচ্ছি না সিমেনে। তো কিন্তু আমরা কিভাবে ভাবতে পারি? আমরা ভাবতে পারি যে হাজব্যান্ডের থেকে টেসা, আমরা টেস্টিকুলার স্পার্ম অ্যাসপিরেশন এভাবে করে নিয়ে স্পার্ম কালেক্ট করে ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন, আমরা বলি আইইউআই, সেভাবে ট্রাই করতে পারি। কিন্তু আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে এভাবে স্পার্ম কালেক্ট করে নেওয়ার আগে অবশ্যই হোয়াইট ক্রোমোজোম মাইক্রোডিলিশন আছে কিনা হাজব্যান্ডের মধ্যে, এবং ক্যারিওটাইপের কোনো সমস্যা আছে কিনা, অর্থাৎ ক্রোমোজোমের স্ট্রাকচারের কোনো সমস্যা আছে কিনা, এটা দেখাটা কিন্তু মাস্ট। কারণ এগুলো যদি থাকে, আমরা ওইভাবে স্পার্ম কালেক্ট করে আইইউআই করলাম বা ধরুন আইভিএফ করলাম, সাকসেসফুল হলো, তারপরে মিসক্যারেজ হলো, বা সাকসেসফুল হলো না, এমব্রায়োতে ক্রোমোজোমাল সমস্যা রয়ে গেল। সুতরাং আপনারা যখন কষ্ট করে প্ল্যান করবেন আইইউআই বা আইভিএফ করে, তার আগে একবার জিনোমে এসে কাউন্সেলিং করান। আমি কি টেস্ট করলে বেটার হবে, তারপরে এগোনোটা ভালো, তাই না? কারণ আইভিএফ করলাম, আইইউআই করলাম, সাকসেসফুল হলো না, বা তারপরে গিয়ে সমস্যা হলো, মিসক্যারেজ হলো, আমার মনে হয় তার থেকে আমরা আগে টেস্টগুলো করে নিয়ে ওয়াই ক্রোমোজোম মাইক্রোডিলিশন, ক্যারিওটাইপিং বেসিক্যালি এগোলে সেটা সাকসেসফুল হবার চান্সেস, সুস্থ বাচ্চা হবার চান্সেস অনেক বেশি। দ্বিতীয় প্রশ্নে যাই। দ্বিতীয় প্রশ্ন করেছেন জয়া আর অতীন্দ্র। ওনারা জিজ্ঞাসা করছেন যে 3 বার মিসক্যারেজ হয়ে গেছে খুব তাড়াতাড়ি, 8 থেকে 9 সপ্তাহে, কিন্তু কোনো কারণ বুঝতে পারছি না। ওরে বাবা, এটা তো বিরাট প্রবলেম। সেটা হচ্ছে যে আমরা কারণ বুঝতে পারছি না। জানেন তো, ওয়ার্ল্ডের 10 থেকে 15% ইনফার্টিলিটির কেসেসে আমরা কোনো কারণ বুঝতে পারি না, এই জায়গাটা রয়েছে। এই কারণ যে বুঝি না, এখানে একটা বড় কারণ কিন্তু জেনেটিক, যেটা আমরা হয়তো ইনভেস্টিগেটই করছি না। তো এইখানে যে কোনো জেনেটিক কাউন্সিলরের সঙ্গে বা জিনোমে আমার সঙ্গে আপনারা কথা বলতে পারেন, কারণগুলো খুঁজে বার করা কিন্তু খুব জরুরি। আদারওয়াইজ আমরা যদি না দেখে ক্রোমোজোমাল সমস্যার কারণে এইটা হচ্ছে, বা ধরুন দুটো কারণ হতে পারে, এমব্রায়ো বা এমব্রায়ো বসার যে জায়গাটা, অর্থাৎ ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম, সেখানে কোনো সমস্যা, এই দুটো জিনিসই আমাদের দেখে নিতে হবে। ভ্রূণ তৈরি ঠিক মতন হচ্ছে কিনা, ক্রোমোজোমাল কোনো সমস্যা, জিনের কোনো সমস্যা আছে কিনা বাবা এবং মা তাদের ক্ষেত্রে, অ্যাট দ্য সেম টাইম ইউটেরাসের যে লাইনিংটা, যেখানে গিয়ে ভ্রূণ আমার ঘর তৈরি করে বসবে, বড় হবে, সেখানে কোনো ইনফেকশন থেকে যায় অনেক সময়, সেটা আছে কিনা। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন, 4 বার মিসক্যারেজ হয়েছে, ডাক্তারবাবু ওয়াশ করে টেস্ট করিয়েছেন, তারপরে পিওসিটা টেস্ট করে বলেছেন ক্রোমোজোমাল প্রবলেম ছিল, সেটাই জন্যই কি বাচ্চাটা বাঁচলো না? হ্যাঁ, একেবারেই তাই। আমরা যখন ধরুন 2 বারের বেশি মিসক্যারেজ হচ্ছে, অবশ্যই আমি বলবো জেনেটিসিস্ট হিসাবে যে কেন হচ্ছে সেটা বোঝার সবচেয়ে বড় উপায়টা হচ্ছে আপনাদের যে ওয়াশ করে দিচ্ছে, ডিএনডি করছে প্রোডাক্টটা, ক্রোমোজোমাল কোনো সমস্যা আছে কিনা। বিশেষ করে আর্লি মিসক্যারেজের ক্ষেত্রে আমরা ক্রোমোজোমাল মাইক্রোঅ্যারে করে চেক করব। সমস্যা যদি থাকে, কি সমস্যা, যেমন ধরুন 15 নম্বর ক্রোমোজোমে, 16 নম্বর ক্রোমোজোমে একটা ক্রোমোজোমের কপির এদিক ওদিক, ডিলিশন, ডুপ্লিকেশন, এগুলো বাচ্চাকে সঠিকভাবে বড় হতে দেয় না এবং সাধারণত মিসক্যারেজে লিড করে। ওটাই কারণ। আপনারা জেনেটিক কাউন্সেলিং এর পরে পরবর্তী প্রেগন্যান্সির প্ল্যানিং করুন, তাহলে কিন্তু সমস্যা আবারও আসতে পারে। পরের প্রশ্নে যাই। 3 বার মিসক্যারেজ হয়েছে আর্লি স্টেজে, অনেকে বলছেন আইভিএফ করতে, কি করব? এইটা একটা খুব বড় প্রশ্ন, আমি বারবার পাই। দেখুন, আপনাদের নিজেদের নর্মাল কনসেপশনে মিসক্যারেজ হয়েছে 3 বার। আইভিএফ এ যদি আমরা আলাদা কোনো স্টেপ না করে সেই একইভাবে আপনার হাজব্যান্ডের স্পার্ম আর আপনার ডিম নিয়ে এগোতে থাকি, তাহলে কি সমস্যাটার সমাধান হয়ে যাবে শুধু ল্যাবে ভ্রূণ তৈরি করার জন্য? না। এক্ষেত্রে আমি বলবো আগে কারণটা বুঝতে হবে 3 বারের মিসক্যারেজ। যদি ক্রোমোজোমাল স্ট্রাকচারালের সমস্যার জন্য ভ্রূণটা ঠিক করে তৈরি না হয়,
তাহলে কিন্তু আইভিএফই সমাধান হবে, কিন্তু আমাদের এমব্রায়ো ক্রোমোজোমাল চেকিং, আমরা যেটাকে বলি প্রি ইমপ্লান্টেশন জেনেটিক টেস্টিং, তারপরে এগোতে হবে। সেটা না করে শুধুমাত্র আইভিএফ করে কিন্তু সমাধান সম্ভব নয়। পরের প্রশ্নে যাই। প্রথম বাচ্চার ডাবল মার্কার ডাউন সিনড্রোম হাই রিস্ক এসেছিল, ভয়ে প্রেগন্যান্সি নিচ্ছি না। হ্যাঁ, অনেকেই নেন না, কিন্তু আমি এক্ষেত্রে বলবো সাধারণ আমাদের সবার একটা 1 to 2% রিস্ক থাকেই যে আমাদের ক্রোমোজোমাল অ্যানুপ্লয়েডিয়া আসতে পারে ক্রোমোজোম নাম্বারের এদিক ওদিক। ডাউন সিনড্রোম তো 21 নম্বর ক্রোমোজোমটা 3টে কপি থাকে, তাহলে কি আপনারা ভয় আবারও আসবে? আবারও আসার রিস্ক কিন্তু 1 to 2%। এখানে আমি একটা হিস্ট্রি নেব আপনাদের ফ্যামিলির, এবং আপনাদের দুজনের ক্রোমোজোমের স্ট্রাকচারাল ক্যারিওটাইপ বলি আমরা, সেটা করে দেখবো। সেটা যদি ঠিক থাকে, অনেক সময় ব্যালেন্স ট্রান্সলোকেশন আমরা বলি, এই ক্রোমোজোম আর এই ক্রোমোজোমের একটা অংশের বিনিময়, কোনো জিনের লস বা গেইন নেই। এটার ক্ষেত্রে কিন্তু ডাউন সিনড্রোম বা কোনো অ্যানুপ্লয়েডি হওয়ার রিস্ক বেশি হয়। এরম থাকলে আমরা সেভাবেই আপনাদেরকে গাইড করব। সুতরাং ভয় পাবেন না, প্রবলেম যাই হোক জিনোমে আসতে পারেন, আমি এখানে থাকি, আপনাদের অ্যাপয়েন্টমেন্ট অনুসারে আমি থাকবো আপনাদের সমস্যার সমাধানের জন্য। নমস্কার।